গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 7। এই ভিডিওটা তোমাদের জন্য। আর অলরেডি আমাদের 5টা টেক্সট এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। আমরা 6th লেসনের দিকে এগোচ্ছি। আশা করি আগের 5টা টেক্সট আমাদের পড়া হয়ে গেছে, অ্যাক্টিভিটিগুলোকে চর্চা করা হয়ে গেছে। যদি কারো না হয়ে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওগুলোকে, আগের টেক্সটগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে এই ভিডিওটাকে দেখবে, লেসন 6-এর ভিডিওটাকে দেখবে। এনিওয়েজ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 6th লেসন, যার নাম দ্য ভেগাবন্ড। অ্যাজ ইউজুয়াল আমরা টেক্সটটাকে পড়ার আগে তার টাইটেল নিয়ে আলোচনা করি। টেক্সটটা চোখের সামনে দেখতেই পাচ্ছি, একটা কবিতার আকৃতিতে লেখা আছে। তাহলে আমাকে বলতে হবে বা আমাদের অনুমান করতে হবে যে কবিতাটার মধ্যে কী বিষয় নিয়ে আলোচিত হতে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমাদের যে টাইটেল দ্য ভেগাবন্ড, সেই ভেগাবন্ড টাইটেলটা একটা নাউন, একটা কমন নাউন হিসেবে চিহ্নিত করা যায়। তো সেই একটা প্রজাতিকে চিহ্নিত করে। তো যেহেতু একটা নাউন টাইটেল, তো স্বাভাবিকভাবে এইটুকু শিওর যে হয় কোনো একজন নির্দিষ্ট ভেগাবন্ড সম্পর্কে কবি এখানে আলোচনা করতে যাচ্ছেন, অরেলস ভেগাবন্ড প্রজাতির যে মানুষরা আছে তাদেরকে নিয়ে কবি এই কবিতার মধ্যে আলোচনা করতে যাচ্ছেন। মানে একজন ভেগাবন্ডের জীবনযাপন কিভাবে হয় না হয়, তারা কি করে না করে, বা তিনি কি চান না চান ইত্যাদি নিয়ে, তার মানসিকতা নিয়ে, তার জীবন পদ্ধতি নিয়ে কবি এই কবিতার মধ্যে আমাদের সামনে কিছু একটা জিনিস বর্ণনা করতে যাচ্ছেন। এটুকু তো নিশ্চিত। তাহলে হয় একটা নির্দিষ্ট ভেগাবন্ডকে নিয়ে, নাহলে ইন জেনারেল যে কোনো ভেগাবন্ডকে নিয়ে তিনি কথাটা বলবেন। এবার প্রশ্নটা হচ্ছে ভেগাবন্ড কথাটার মানে কি? ভেগাবন্ড কথাটার মানে হচ্ছে ভবঘুরে। কারা ভবঘুরে? ভবঘুরে হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা যারা দেশ দেশান্তর ঘুরে ঘুরে নিজেদের জীবনযাপন করে, অর্থাৎ তাদের নির্দিষ্ট কোনো ঘর থাকে না। তারা এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, সেখানে গিয়ে কোনো রকমে একটা কাজ জোগাড় করে, কিছুদিন সেই জায়গায় থাকে, কাজ করে, অর্থ উপার্জন করে, আবার তারা সেখান থেকে বেরিয়ে অন্যত্র কোথাও চলে গিয়ে সেই নতুন জায়গায় গিয়ে আবার বাসা বাঁধে। ফুল ফ্যামিলি, একা একই হতে পারে, আবার পুরো ফ্যামিলি নিয়েও করতে পারে। এই প্রজাতির মানুষদেরকে বলা হয় ভেগাবন্ড। তাহলে আমাদের কাছে সেই প্রজাতির মানুষদেরকে নিয়েই কবি রবার্ট লুই স্টিভেনসন একটা কবিতা নিয়ে এসছেন, যার নামও দ্য ভেগাবন্ড। দেখিনি কবি সম্পর্কে কি বলা হয়েছে। রবার্ট লুই বালফোর স্টিভেনসন 1850 to 1894 was a Scottish poet, novelist, essayist and a travel writer. আমাদের এই কবি, যিনি 1850 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1894 সালে মারা যান, তিনি একজন স্কটিশ পোয়েট ছিলেন। আমরা ইংল্যান্ডের পোয়েট পেয়েছি, আমেরিকান পোয়েট পেয়েছি, এখন দেখছি ফ্রেঞ্চ পোয়েট পেয়েছি, এখন দেখছি একজন স্কটিশ পোয়েট, অর্থাৎ ইন্ডিয়ান পোয়েট পেয়েছি আমাদের ভাষায়, কবিতায় বা টেক্সটের মধ্যে লেখক পেয়েছি একজন স্কটিশ পোয়েট, অর্থাৎ স্কটল্যান্ডের অধিবাসী। তাহলে আমাদের এই কবি, তিনি স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন এবং একাধারে তিনি কী কাজ করে গেছেন? ওয়াজ আ পোয়েট, কবি ছিলেন, নভেলিস্ট, ঔপন্যাসিক ছিলেন, এসেইস্ট, রচনা লিখতেন, এবং ট্রাভেল রাইটার, অর্থাৎ তিনি ট্রাভেলগস লিখতেন, অর্থাৎ তিনি ভ্রমণ কাহিনী লিখতেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকাইল অ্যান্ড মিস্টার হাইড। তার বিখ্যাত কয়েকটা লেখার নাম দেওয়া আছে, মনে রাখতে পারলে ভালো। তোমাদের পরীক্ষার জন্য এটা কোনো প্রয়োজন পড়বে না, তবে মনে রাখাটা ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। তাহলে এই ছিল আমাদের কবি সম্পর্কে বর্ণনা, যেখান থেকে আলাদা করে আমাদের এই সিলেবাসের জন্য বা আমাদের এই ক্লাস 7-এর পরীক্ষার জন্য এই মুহূর্তে আমাদের এখান থেকে কিছু মনে রাখা নেই। তো আমরা সরাসরি কবিতার ভেতরে ঢুকছি। যে কবিতাটার আরেকবার মনে করে নিই, হয় কোনো একজন ভবঘুরের, নির্দিষ্ট ভবঘুরের জীবন কাহিনী বা তার মনের ইচ্ছা বা তার মনোবাঞ্ছা ইত্যাদি, অথবা ইন জেনারেল যে কোনো ভবঘুরেরই কী জীবন কাহিনী হয়, তারা কি করেন না করেন বা তাদের মনোবাঞ্ছা কী থাকে, সেই সংক্রান্ত আমাদের কাছে কবি কী করছেন, আলোচনা করতে যাচ্ছেন। কবিতাটা পড়ি। শুরু হচ্ছে এরকমভাবে: গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাইফ গো বাই মি। কেউ যেন কিছু একটা কথা বলছে, কেউ যেন কিছু একটা চাইছে। কে চাইছে? নিশ্চয়ই ভবঘুরে চাইছে, কোনো একজন ভেগাবন্ড চাইছে। অর্থাৎ তিনি কোনো একজন ভেগাবন্ডের মুখ দিয়েই তিনি তার কবিতাটাকে রচনা করছেন এবং বর্ণনা করে বলছেন, গিভ মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনটা দাও যেটা আমি ভালোবাসি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার নিজের যে জীবনটা ভালো লাগে সেই জীবনটাই চায়। সবার পক্ষে সেটা জোটে না, কিন্তু সবার পক্ষে সেটা জোটানো সম্ভবও হয় না, সবার সাহসও হয় না। তবে কিছু আছে সাহসী মানুষ, যারা নিজেদের জীবনটাকে তারা ঠিক যেমনভাবে চায় সেমনভাবেই
কাটাতে পছন্দ করে। সেটা যথেষ্ট সাহসিকতাপূর্ণ, ঝুঁকিপূর্ণ, তা সত্ত্বেও তারা সমস্ত ঝুঁকি, সমস্ত সাহস, ভয়কে দূর করে তারা তাদের মতন করেই কী করেন, জীবনটাকে বাঁচার চেষ্টা করে। আমাদের এই ক্যারেক্টারও, কবিতার ক্যারেক্টারটিও ঠিক সেরকম প্রজাতির একজন মানুষ, যিনি নাকি বলছেন, গিভ মি দ্য লাইফ আই লাভ, আমি যে জীবনটা ভালোবাসি আমাকে সেটা দাও। নিশ্চয়ই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হয়তো, দেখা যাক। লেট দ্য লেভ গো বাই মি। আর লেভ হচ্ছে কি, লেভ নীল রং দিয়ে দেওয়া আছে, মানে তোমাদের মানে দিয়ে দেওয়া আছে, লেভ মানে একটা ছোট নদী। আর এই নদী যেন আমার সাথে সাথে চলে, মানে নদীটা যেদিক দিয়ে যাবে আমিও যেন সেদিক দিয়ে কী করতে পারি, যেতে থাকি। বা উল্টো, আমি যেদিক দিয়ে পায়ে হেঁটে চলতে থাকবো, আমার সাথে সাথে নদীটাও যেন সেদিক দিয়ে কী করতে থাকে, চলতে থাকে। মানে নদীর যে স্বাধীনতা একটা নদীর আছে, আমারও ঠিক সেরকমই একটা কী দরকার, স্বাধীনতা দরকার। পৃথিবীতে নদীর চাইতে স্বাধীন আর কেউ হয় না। সে তার ইচ্ছে মতন যেদিকে খুশি সেদিক দিয়ে কী করতে থাকে, প্রবাহিত হতে থাকে। আমি ঠিক সেরকমই একজন মানুষ হতে চাই, আমি ঠিক সেরকমই একটা জীবন চাই, যে নাকি স্বাধীনভাবে নদীর মতনই যেদিকে দু চোখ যায় সেদিকে কী করতে পারে, চলতে পারে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ। আর এই অবস্থায় আমি চাই আমার মাথার উপরে ওই আনন্দমুখর, খুশি, জলি মানেও দেওয়া আছে হ্যাপি, আনন্দমুখর একটা হেভেন দাও, স্বর্গকে দাও। মানে আমার মাথার উপরে স্বর্গ আছে, তো সেই স্বর্গটা যেন চিরজীবন আমার মাথার উপরে থাকে, তার আশ্রয়টা যেন আমার মাথার উপরে থাকে। অ্যান্ড দ্য বাইওয়ে নাই। আর আমার পায়ের নিচে নাই মানে কী বলছে, পাশে। বাইওয়েটা যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো যেন আমার পাশ দিয়ে চলতে থাকে। মানে আমি যেন নদীর মতন যেদিকে ইচ্ছে সেদিক দিয়ে চলতে থাকি, আর আমার বাইওয়েগুলো যেন সেরকমভাবেই আমার পাশেই চলতে থাকে। মানে নদীটা যেরকম স্বাধীনভাবে চলে, রাস্তা যেমনভাবে স্বাধীনভাবে চলে, উদ্দেশ্যহীনভাবে চলতে থাকে, তো চলতেই থাকে, আমিও ঠিক সেরকমভাবেই চলতে থাকতে চাই। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি। এই অবস্থায় সারাদিন ধরে তো আর চলতে পারবো না, তো ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে। এই ঘুমটা যেন আমি ঘুমোতে পারি ওই সমস্ত ঝোপঝাড়ে, যেখান থেকে শুয়ে আমি আকাশের তারাগুলোকে দেখতে পাই। জীবন আমি কীরকম চাই, স্বাধীন জীবন চাই। তাতে অসুবিধা আছে, তিনি বলেননি সেটা অসুবিধা, কিন্তু অসুবিধাটাকে তুলে ধরেছেন, যে আমার বিছানাটা হয়তো আরামদায়ক গদিতে পরিপূর্ণ হবে না, হয়তো আমার বিছানাটা একটা ঝোপঝাড় হবে, কাটা থাকতে পারে, খোঁচা লাগতে পারে, পাথর থাকতে পারে, বাট আমি সেই বিছানাটাই চাই যেখান থেকে আকাশের তারাকে আমি কী দেখতে পাবো, উন্মুক্তভাবে দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। যে পাউরুটিটা আমি জোগাড় করতে পারবো, সেই পাউরুটিটা খাওয়ার জন্য আমার কোনো সস লাগবে না, কোনো দুধ লাগবে না। আমি কি করব, ওই পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীর জলে ওই পাউরুটিটাকে চুবিয়ে আমি কি করতে পারি, খেয়ে নিতে পারি। ডিপ মানে কি, চুবিয়ে নেওয়া। দেয়ার ইজ আ লাইফ ফর আ ম্যান লাইক মি। এই সমস্তভাবেই আমার মতন মানুষের পছন্দের জীবনটা শায়িত আছে। এই জায়গাতেই, এই কাজের মধ্যেই, এই পদ্ধতিতেই যে জীবন কাটানো যায়, আমার মতন মানুষ সেই জীবনটাই পছন্দ করে। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার। হ্যাঁ, এখানেই মানুষ চিরজীবনের মতন জীবনকে কী করতে শিখবে, উপভোগ করতে শিখবে। মানে যে ক্যারেক্টারের বর্ণনা দেওয়া হচ্ছে, সেই ক্যারেক্টারটি স্বাধীন চেতা একটা ক্যারেক্টার, যে এক জায়গায় বদ্ধভাবে থাকতে চায় না, চারটা দেয়ালের মাঝে থাকতে চায় না, মাথার উপরে ছাদ নিয়ে থাকতে চায় না, সে খোলা আকাশের নিচে থাকতে চায়। ঘুমানোর জন্য তার সেই কারণে আরামদায়ক বিছানা লাগবে না, ঝোপঝাড় হলেই চলবে। খাওয়ার জন্য মন্ডা মিঠাই লাগবে না, সাধারণ পাউরুটি জলে চুবিয়ে নিয়েই খেতে পারবে। তো কিছু পাওয়ার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, তো তিনি এই জাতীয় স্যাক্রিফাইস করতে রাজি। কিন্তু তার জীবনটা কেমন হবে, স্বাধীন। যেদিকে দু চোখ যায় সেদিকে সে কী করতে পারবে, চলতে পারবে। ঘুমানোর সময় তারাগুলোকে দেখতে দেখতে খুব আনন্দ সহকারে সে তার জীবনটাকে কাটাতে পারবে। হ্যাঁ, এর মধ্যেই তার মতে একটা মানুষের সত্যিকারের জীবন লুকিয়ে আছে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট। হ্যাঁ, আমি জানি আমার উপরে এইভাবে জীবন কাটাতে গেলে পরে নানান রকমের সমস্যা আসবে, নানান রকমের সমস্যা আমার উপরে কী হবে, আসবে। সুন অর লেট, খুব তাড়াতাড়িও আসতে পারে, দেরিতেও আসতে পারে। করতে দাও, লেট ইট ব্লো, লেট ইট ফল, আমার উপরে আসতে দাও ঝামেলা। লেট হোয়াট উইল বি ওভার মি। হ্যাঁ, যা হওয়ার তাই হতে দাও আমার উপরে। মানে সর্দি, কাশি, জ্বর, অসুস্থ, পা ব্যথা, হাত ব্যথা, এনিথিং, যা হয় হোক, মানে আমি সমস্ত সমস্যার সম্মুখীন হতে রাজি। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি। তবে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েও আমি এই জীবনটাই জীবনযাপন করতে চাই, যেখানে আমাকে শুধুমাত্র কী চাই, আমার সামনে রাস্তা যেন উন্মুক্ত থাকে, আমার সামনে যেন পৃথিবীটা উন্মুক্ত থাকে, আমাকে যেন বদ্ধ করে রাখা না হয়। মানে তুমি আমাকে বদ্ধ ঘরে আটকে হাজারটা আরাম দিয়ে দাও,
আমি সেই জীবন চাই না। তুমি আমাকে অসুবিধার মধ্যে রাখো, অসুবিধা দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার জীবনটা যেন কি থাকে, উন্মুক্ত থাকে, ফ্রি থাকে। ওয়েলথ আই সিক নট, টাকা পয়সা আমি খোঁজ করি না, হোপ নট লাভ, বা আশাও করি না, না ভালোবাসার কোনো খোঁজ বা আশা আমি করি। তো না আমি কাউকে চাই, আমি এটা চাই যে কেউ আমাকে ভালোবাসুক, আমি আশাও করি না যে আমাকে কেউ ভালোবাসবে, আমি চাইও না আমাকে কেউ ভালোবাসুক, এমনকি আমি টাকারও আশা করি না, আমি টাকা চাইও না, দুটোর মধ্যে কোনোটাই আমি চাই না। নট আ ফ্রেন্ড টু নো মি, আমি এটাও চাই না যে আমার কোনো বন্ধু আমাকে জানুক, আমার কোনো বন্ধু হোক, আমার এটাও চাই না। অল আই সিক, আমি শুধুমাত্র খুঁজি, সিক মানে কি খোঁজা, দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি শুধুমাত্র চাই আমার মাথার উপরে যেন স্বর্গ থাকে আর পায়ের নিচে যেন পথ থাকে, পথটা যেন কোনো সময় কি না হয়, শেষ না হয়। তাহলে আমার টাকা চাই না, ভালোবাসা চাই না, বন্ধু চাই না, আমি শুধুমাত্র আমি যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে রাজি আছি। এখন আসলে আসবে, পরে আসলে আসবে, আমার কিছু যায় আসে না, কিন্তু এইগুলো একটাও না চাইলেও আমি একটাই জিনিস চাই, আমার মাথার উপরে যেন স্বর্গ আর পায়ের নিচে যেন মাটিটা, রাস্তাটা কোনো সময় কি না হয়, শেষ না। অর লেট অটম ফল অন মি, হ্যাঁ ঠিক আছে, অটম মাসটা আসলে পরে মানুষের নানান রকমের শরীর খারাপ, অসুস্থতা, ঠান্ডা লেগে যাওয়া হতে পারে, সমস্যা হতে পারে, আসতে দাও, পড়তে দাও। ওয়ার আ ফিল্ড আই লিঙ্গার, যখন নাকি মাঠের মধ্যে দিয়ে, আ ফিল্ড কথাটা মানে কি, মাঠের মধ্যে দিয়ে, ইন দ্য ফিল্ড, আই লিঙ্গার ইন দ্য ফিল্ড মানে নিচে দাবাও আছে, লিঙ্গার মানে কি, ঘুরে বেড়ানো, হাঁটাচলা করা, স্পেন্ড আ ওয়াইল মানে দেওয়া, নীল রং দিয়ে লেখা মানেই মানে দেওয়া আছে। তো যেখানে আমি মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবো, অটম মাসে কী হবে, হেমন্তকালে কী হয়, হেমন্তকালে সূর্যের আলো প্রচণ্ড কড়া থাকে, হ্যাঁ ছায়ায় গেলে ঠান্ডা, কিন্তু সূর্যের আলোতে আসলে পারে, সূর্যের তাপের মধ্যে আসলে পারে প্রচণ্ড তাপ লাগে। তিনি বলছেন এমন হতেই পারে, হতে দাও যে অটম মাসে আমাকে মাঠের মধ্যে আমি উপস্থিত হয়েছি, তখন অটম মাস, সেই মাঠের মধ্যে না কোনো গাছ আছে, না কোনো পালা আছে, তো আমি কোনো আশ্রয় পাচ্ছি না, জন্য কোনো ছায়া পাচ্ছি না, ছায়া না পেলে পরে ওই প্রখর তাপে আমাকে কী করতে হচ্ছে, মাঠের মধ্যে দিয়ে হাঁটতে দাও, আপত্তি নেই, অসুবিধা তো, আপত্তি নেই। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, কী করতে করতে ওই অটম মাসটা আসার সাথে সাথে এতটাই উষ্ণতা বেড়ে যায় যে গাছপালার মধ্যে থাকা পাখিরা পর্যন্ত শান্ত হয়ে যায়, তাতেও আমার আপত্তি নেই। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, কী করতে করতে, আঙুল চিবাতে চিবাতে, অর্থাৎ আমি নিজের আঙুল চিবাতে চিবাতে কী করতেছি, পাখিগুলোকে শান্ত করার জন্য চেষ্টা করে বেড়াচ্ছি ওই মাঠের মধ্যে দিয়ে, কী করতে করতে, হেঁটে চলতে চলতে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, এই অবস্থায় যদি এরকমও পরিস্থিতি হয়, অটম তো চলে গেল, এরপরে যে শীতকালটা আসবে, তখন ওই মাঠের মধ্যে যদি আমি দাঁড়িয়ে থাকি এবং ওই মাঠটা যদি কেমন হয়, পুরো বরফাবৃত হয়, কেমন বরফাবৃত, যেন মনে হচ্ছে এতটাই সাদা যেন আমার জন্য খাদ্য জোগাড় করে আনা হয়েছে। মিল কথাটার মানে কি, গ্রেইনস অফ সিরিয়ালস আফটার আ কোর্স অফ গ্রাইন্ডিং, অর্থাৎ ভালো করে ছাঁটাই করার পরে ছোট ছোট শস্য দানা, সেইগুলোর উপরেও কি ভর্তি হয়ে গেছে, বরফ পরিপূর্ণ হয়ে গেছে। মানে এমনি সময় যদি মাঠের উপরে থাকতাম, ওরকম শস্য ক্ষেতের উপরে থাকতাম, যে শস্যগুলো মাটিতে পড়ে থাকে সেগুলোকে তুলে তুলে খেতে পারতাম। এখন তো বরফাবৃত, তো স্বাভাবিকভাবে সাদা রঙের যেন আমার জন্য কি রাখা আছে, খাবার রাখা আছে, সেটাই খাওয়া যায় না। তিনি বলছেন হতেই পারে, অটম আসলো, গরম লাগলো, শীতকাল আসলো, বরফাবৃত হয়ে গেল, খাদ্য সমস্যা আসলো, আর ওই অবস্থায় আমি মাঠের উপরে ঘুরপাক খাচ্ছি, কী করতে করতে, আঙুল চিবাতে চিবাতে, পাখিদেরকে শান্ত করতে করতে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, নট টু অটম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন। হ্যাঁ, ওই অবস্থায় যে ফায়ার সাইড মানে আগুন জ্বালিয়ে তার পাশে বসে, হ্যাভেন কথাটার মানে কি, আ সেফ প্লেস, মানে একটা সুরক্ষিত জায়গা খুঁজে, নিজের জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজে আমি আগুন জ্বেলে তার পাশে বসে নিজেকে কী করব, উষ্ণ করার চেষ্টা করব। তোমাকে করে দিতে হবে না, আমিই খুঁজবো সুরক্ষিত জায়গা, হ্যাভেনটা আমি খুঁজবো, আগুনটা আমিই জ্বালাবো এবং তার পাশে বসে নিজেকে কী করার চেষ্টা করব, উষ্ণ করার চেষ্টা করব। কিন্তু তাও নট টু অটম উইল আই ইল্ড, আমি কিন্তু অটমের কাছেও সারেন্ডার করব না, ওই গরমের মধ্যেও আমি সারেন্ডার করব না, বা উইন্টারের কাছেও সারেন্ডার করব। ইল্ড মানে সারেন্ডার করা, নতজানু হয়ে যাওয়া, যে ভাই হার মেনে গেছি, আর কষ্ট সহ্য হচ্ছে না, এবার ভাই আমাকে খাবার দাও, আমাকে একটা বাড়ি দাও, আমাকে একটা ঘর দাও, আমি তার ভেতরে ঢুকবো। আরে তিনি বলছেন যে না, ওই সমস্ত আমার কিচ্ছু লাগবে না,
এমনি সাধারণ ভালো আবহাওয়াতে যেরকম আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে চাই, আমার মাথার উপরে স্বর্গ আকাশ, স্বর্গ মানে কি আকাশ, আর পায়ের নিচে মাটি চাই, এখনও এই সমস্যাযুক্ত পরিস্থিতিতেও আমি তাই চাই। আমি এখনও অটম বা উইন্টারের কারোর কাছেই হার মানব না, সারেন্ডার করব না। তাই তিনি বদ্ধপরিকর, তার পার্টিকুলারলি কী জিনিস চান, একটাই জিনিস, মাথার উপরে আকাশ, পায়ের নিচে রাস্তা, এবং সেই স্বাধীনতা, যেই স্বাধীনতায় তিনি যেখানে ইচ্ছে যখন ইচ্ছে তখনই যেতে পারেন, তার কোনো বাঁধন থাকবে না, কোনো পরাধীনতা থাকবে না। লেট দ্য ফ্লো ব্লো ফল সুন অর লেট, আবার ব্লোটাকে এবার নীল কালিতে দিয়ে নিচে দেওয়া আছে, মানে ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেস। হ্যাঁ জানি, আসতে দাও, নানান রকমের সমস্যা আসতে দাও, নানান রকমের চ্যালেঞ্জেস আসতে দাও, তাড়াতাড়ি আসুক চাই পরে আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, যা কিছু হওয়ার আমার উপর দিয়ে যাওয়ার যেতে দাও, যে কোনো সমস্যার সম্মুখীন হতে দাও। গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, কিন্তু আমাকে আমার চোখের সামনে পৃথিবীটাকে দেখতে সুযোগ করে দাও, আর পায়ের নিচে রাস্তাটাকে দিয়ে দাও। Wealth I ask not, hope nor love, nor a friend to know me, all I ask the heaven above and the road below me. আবার একই স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জাটাই আবার লাস্ট স্ট্যান্জা হিসেবে আমাদের সামনে কবি কী করেছেন, তুলে ধরেছেন এবং বর্ণনা করছেন। আমি সত্যি বলছি, আমার না টাকা লাগে, না আরাম লাগে, না আশা লাগে, না ভালোবাসা লাগে, শুধুমাত্র মাথার উপরে আকাশ আর পায়ের নিচে রাস্তাটা লাগে, যেখান থেকে আমি উদ্দেশ্যহীনভাবে স্বাধীনভাবে চলতে থাকতে পারি, হাঁটতে থাকতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াতে পারি। তার জন্য আমার যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হোক, আমি সেই পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছি। তাহলে কবিতাটা এখানে শেষ হয় এবং লেখক আমাদের বর্ণনা করে বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা ভেগাবন্ড মানুষ, যারা নাকি ভেগাবন্ড হন, ভবঘুরে হন, তাদের নিজেদের বাড়িঘর থাকতেও তারা কিন্তু নিজেদের বাড়িঘরে থাকেন না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। তাদের মেন্টালিটিটা কেমন হয়? তাদের মেন্টালিটিটা হয়, তাদের টাকা পয়সা, ধন রত্ন, সুখ স্বাচ্ছন্দ্য, আরাম কোনো কিছু দরকার নেই, তাদের একটাই জিনিস দরকার, তাদের স্বাধীনতা দরকার। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানোর আরামটা দরকার। এবং সেই বর্ণনাটাই কবি রবার্ট লুই স্টিভেনসন আমাদের কাছে এই দ্য ভেগাবন্ড কবিতার মধ্যে কী করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। সেই মানসিকতাটা, ভেগাবন্ডদের মানসিকতাটা তিনি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা হয়তো সবকটা সাধারণ মানুষের সঙ্গে মিলবে না। আমরা যারা সাধারণ মানুষ, যারা নাকি ভেগাবন্ড না, তাদেরকে যদি বলা হয় তুমি ঘুরে বেড়াও, কোনো পরাধীনতা নেই, কিন্তু তোমার রাস্তায় রাস্তায় খিদে পেলে পেলে খাবার কিন্তু তোমাকে জোগাড় করে নিতে হবে, আমি তোমাকে জোগাড় করে দেবো না, তোমাকে তোমার বিছানা, আরামদায়ক বিছানা পাবে না, ঘর পাবে না, যেখানে সেখানে শুতে হতে পারে, রাস্তাতেও শুতে হতে পারে, প্ল্যাটফর্মেও শুতে হতে পারে, কোনো নির্দিষ্ট ঠিকানা থাকবে না, সেই জীবনটার থেকে অধিকাংশ মানুষই কিন্তু ভয় পাবে। কিন্তু ভেগাবন্ডরা তারা সেই জীবনটাকে ভয় পায় না, বরঞ্চ লেখক বলছেন দ্য লাইফ আই লাভ, আমি সেই জীবনটাকেই কী করেন, ভালোবাসি। অর্থাৎ প্রত্যেকটা ভেগাবন্ড এই জীবনটাকে ভালোবাসে বলেই তারা তাদের জীবনটাকে এই পদ্ধতিতেই কী করেন, অতিবাহিত করেন। শুধু একটাই জিনিস, মাথার উপরে আকাশ, পায়ের নিচে রাস্তা যেন উন্মুক্ত থাকে এবং তারা স্বাধীনভাবে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে পারে, কোনো পরাধীনতার বন্ধনে তাদেরকে যেন কিনা থাকতে হয়, আবদ্ধ থাকতে না হয়। এই আশা রেখেই ভেগাবন্ডরা তাদের জীবনটাকে কী করতে চায়, অতিবাহিত করতে চায়। তা তিনি ভেগাবন্ডদের মানসিকতাটাকে তিনি কী করছেন, ব্যাখ্যা করছেন। আমাদের কবিতাটাকে ভালো মতন পড়তে হবে, লাইন বাই লাইন মিনিং পড়তে হবে এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স খেয়াল রাখতে হবে। তিনি কোথায় ঘুমোতে চান, ঝোপের মধ্যে। সমস্যা হলে পারে অটামে তিনি কী ফেস করেন, তিনি যেন বার্ডগুলোকে সাইলেন্স করতে থাকেন, তার ব্লু ফিঙ্গারটাকে চাবাতে চাবাতে, কামড়াতে কামড়াতে। তিনি উইন্টারে কী ফেস করেন, মাঠের মধ্যে শস্যের উপরে ফ্রস্টে পরিপূর্ণ থাকে। ব্লো বলতে কাকে বোঝানো হয়েছে, ট্রাবলস অ্যান্ড চ্যালেঞ্জেসকে বোঝানো হয়েছে। এই জাতীয় ছোটো ছোটো যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে, নাই নাই মানে কি, নিয়ার, লেভ মানে কি, নদী, স্ট্রিম, এই জিনিসগুলো কোন জিনিসটার তিনি চান তার সাথে সাথে চলুক, এক তো তার বাইওয়েজ অর্থাৎ রাস্তা, আরেকটা কি তার সাথে সাথে চলুক, নদীটা, স্ট্রিমটা। অর্থাৎ এই ছোটো ছোটো স্ট্যাটিস্টিক্স আমাদের বারবার রিমাইন্ড করতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষায় সেটা তুলে তুলেই আমাদেরকে কী করা হবে, প্রশ্ন করা হবে। আশা করি আমাদের এই টেক্সটার আলোচনাটা বুঝতে পেরেছো। লাইন বাই লাইন মিনিংটাকে যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি, তাহলে এবারে লক্ষ্য করো কবিতাটা 4টা স্ট্যান্জাতে বিভক্ত হলেও সেকেন্ড স্ট্যান্জা আর লাস্ট স্ট্যান্জা, এই দুটো স্ট্যান্জা কিন্তু একেবারেই এক, হুবহু এক। খেয়াল করে দেখো, একেবারেই একই স্ট্যান্জা। তো সুতরাং দুটো স্ট্যান্জার কাজ কমে গেছে।
খালি দুটো স্ট্যান্ডার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, খুঁজে বলতে পারবে ছোট পার্থক্যটা কি? হয়তো পেয়েছো। দেখো লাস্ট থেকে 2 নম্বর লাইন অর্থাৎ পেনাল্টিমেট লাইনটাতে অল আই সিক, সেকেন্ড স্ট্যান্ডায় বলা হয়েছে অল আই সিক, আমি খুঁজি। আর ফোর্থ স্ট্যান্ডাতে বলা হয়েছে অল আই আস্ক, আমি চাই, আমি জিজ্ঞাসা করি, আশা করি। মানে এক, অলমোস্ট এক, কিন্তু ছোট্ট একটা পার্থক্য, যেটাকে সেকেন্ড স্ট্যান্ডার থেকে লাস্ট স্ট্যান্ডার পার্থক্য হিসেবে চিহ্নিত করা যায়, যে সেকেন্ড স্ট্যান্ডায় তিনি সিক কথাটার ব্যবহার করেছেন আর লাস্ট স্ট্যান্ডাতে আস্ক কথাটার ব্যবহার করেছেন। তো আশা করি খুব মাইনিউটলি যদি কবিতাটাকে পড়া যায় তাহলে পরে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা লাইনের মানে আমরা অলরেডি আলোচনার মধ্যে নিয়ে এসেছি। এবং এর মধ্যে দিয়ে কবি কোন ধারণাটাকে প্রকাশ করেছেন? ভেগাবন্ডের মানসিকতাটাকে প্রকাশ করেছেন। কী সেই মানসিকতা? সেই মাথার উপরের আকাশ, পায়ের নিচের মাটির পাওয়ার আশা করা, এবং অন্য কোনো কিছুকে ভেগাবন্ড আশা করে না, সে চায় না, খোঁজ করে না, এই বক্তব্যটাই তার এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। যদি কোনো অসুবিধা থাকে টেক্সট নিয়ে, টেক্সট আলোচনা নিয়ে, অবশ্যই আমাকে আমার চ্যানেলের মধ্যে কমেন্টস জানাও, আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তোমরা যতক্ষণ না পর্যন্ত রেসিপ্রোকেট করছো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমাদের আর এর চাইতে বেশিভাবে সাহায্য করতে পারবো না। কারণ পড়াশোনাটা একটা 2 ওয়ে প্রসেস, একটা টানেলিং প্রসেস, বোথ সাইড থেকে কাজ হতে হয়। অর্থাৎ তুমি কিছু জিজ্ঞেস করবে, আমি কিছু কথা বলবো, তুমি কিছু বলবে, আমি শুনবো, আমি কিছু বলবো, তুমি শুনবে, তোমার কথাটা আমি বোঝার চেষ্টা করবো, তো আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করবে। তারই মধ্যে দিয়ে পড়াশোনাটাকে, শিক্ষাটাকে অর্জন করতে হয়। তো যতক্ষণ না তুমি কোনো কথা বলছো, তুমি আমাকে কিছু জিজ্ঞেস করছো, ততক্ষণ পর্যন্ত, বা তোমরা জিজ্ঞেস করছো, ততক্ষণ পর্যন্ত আমি বুঝবো না যে তোমরা কতটা ভালো মতন কবিতাটাকে বা গল্পগুলোকে বুঝতে পারছো, বা কোনো গ্রামাটিক্যাল পার্টকে বুঝতে পারছো। সো প্লিজ ডু রেসিপ্রোকেট। থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরের দিন আবার একটা টেক্সট নিয়ে আবার সামনে আসবো। ততদিন পর্যন্ত এই টেক্সট পর্যন্ত যতটা টেক্সট আলোচনা করা হয়ে গেছে আমাদের চ্যানেলের মধ্যে, ততটা পর্যন্ত আশা করব তোমরা বাড়িতে চর্চা করছো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত।